আজ আমরা ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডকে নিয়ে একটু কাটাছেড়া করব, দেখব ঠিক কি আছে এর ভেতরে যা বিনিয়োগকারীদের এতটা আকর্ষণ করছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব মিড ক্যাপের আসল মজাটা কোথায়, তারপর সরাসরি চলে যাব ইনভেস্কো ফান্ডের দিকে, এর পারফরম্যান্স দেখব, এর পোর্টফোলিওর ভেতরে উকি মারব, আর সবশেষে এর সাথে জড়িয়ে থাকা ঝুঁকিগুলো নিয়েও কথা বলবো। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই মিড ক্যাপ ফান্ড জিনিসটা আসলে কি, আর একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও পেয়ে এর জায়গাটা ঠিক কোথায়? সোজা কথায় বললে মিড ক্যাপ ফান্ডগুলো মাঝারি মাপের কোম্পানিগুলোতে টাকা লাগায়। সেবির একটা নিয়ম আছে, আর সেটা খুব কড়া। এই ফান্ডগুলোকে তাদের মোট টাকার অন্তত ৬৫% অবশ্যই এই মাঝারি কোম্পানিগুলোতে বিনিয়োগ করতেই হবে। তাহলে এই মিড ক্যাপ ফান্ডগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? ভাবুন তো, একদিকে আছে লার্জ ক্যাপের মতো বড় কোম্পানিগুলোর মতো স্থিতি, মানে কম ঝুঁকি, আবার অন্যদিকে স্মল ক্যাপের মতো রকেটের গতিতে এগোনোর সম্ভাবনা। এই দুটোর একটা পারফেক্ট মিক্সচার হলো মিড ক্যাপ। দারুণ একটা ভারসাম্য, তাই না? অনেক তো সাধারণ কথাবার্তা হলো, এবার চলুন আমাদের আজকের হিরো, মানে যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটার দিকে ফোকাস করা যাক। হ্যাঁ, আমরা আজ ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডকে একদম মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখব কি আছে এর ভেতরে। চলুন খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, ফান্ডটার পরিচয়টা আগে জেনে নিই। এটা কিন্তু বেশ পুরনো একটা ফান্ড, 2007-এ লঞ্চ হয়েছিল, আর এখনের অ্যাসেট সাইজ দেখুন, প্রায় ৮,৫০০ কোটি টাকা। এর একটাই লক্ষ্য, মিড ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে লম্বা সময়ে ভালো সম্পদ তৈরি করা। যে কোনো ফান্ডের আসল পরিচয় তো তার পারফরম্যান্সে, তাই না? তো চলুন এবার আসল খেলাটা দেখা যাক, মানে সংখ্যাগুলো কি বলছে। এই টেবিলটা দেখুন, এটাই কিন্তু আসল গল্পটা বলছে। গত এক বছরে যখন বাজারের বেশিরভাগ মিড ক্যাপ ফান্ডই লাভের মুখ দেখেনি, মানে দেখুন ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু মাইনাসে, সেখানে এই ফান্ডটা প্রায় ৮% পজিটিভ রিটার্ন দিয়েছে। আর ৩ বা ৫ বছরের হিসাবে তো ক্যাটাগরি অ্যাভারেজকে বেশ বড় ব্যবধানে পেছনে ফেলেছে। ২৭.৯% ভাবা যায়। গত ৫ বছর ধরে প্রতি বছর গড়ে প্রায় ২৮% করে রিটার্ন। এটা কিন্তু মুখের কথা নয়, এটা প্রমাণ করে যে ফান্ডটা লম্বা দৌড়ে বেশ ভালো পারফর্ম করে আসছে। দারুণ একটা ট্র্যাক রেকর্ড। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্দান্ত রিটার্নটা আসছে কোথা থেকে? ফান্ড ম্যানেজার টাকাটা লাগাচ্ছেন কোথায়? চলুন এবার ফান্ডের পোর্টফোলিওর ভেতরে উঁকি মারা যাক। পোর্টফোলিওটা দেখলেই একটা জিনিস পরিষ্কার, ফিনান্সিয়াল সেক্টরের ওপর এদের বেশ ভালো ভরসা। মোট বিনিয়োগের প্রায় ১/৪ ওখানে। তবে শুধু একটাই সেক্টর নয়, সার্ভিসেস, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, বেশ সুন্দরভাবে ছড়ানো ছিটানো একটা পোর্টফোলিও, মানে ডাইভার্সিফিকেশনটা ঠিকঠাক। এবার দেখুন টপ হোল্ডিংগুলো, সুইগি, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, L&T ফিন, বেশ কিছু চেনা নাম, তাই না? এই কোম্পানিগুলোর উপরেই ফান্ড ম্যানেজার বাজি ধরেছেন, আর বোঝাই যাচ্ছে সেই বাজিটা বেশ ভালোই কাজে দিয়েছে। এখান থেকেই ফান্ডের পারফরম্যান্সের একটা আন্দাজ পাওয়া যায়। কিন্তু একটা কথা আছে না, নো রিস্ক নো গেইন। এত ভালো রিটার্নের উল্টো পিঠে কিন্তু ঝুঁকিও আছে, আর সেটা না বুঝে বিনিয়োগ করাটা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ নয়। চলুন এবার সেই দিকটা নিয়েও কথা বলা যাক। তো প্রশ্নটা হলো, মিড ক্যাপে গ্রোথ তো আছে, কিন্তু তার সাথে কি রিস্ক ফ্যাক্টর জড়িয়ে আছে? চলুন এবার সেগুলো একটু জেনে নিই। এই যে দুটো ছবি দেখছেন, এগুলো হলো সেবির অফিসিয়াল রিস্কোমিটার, আর এখানে কিন্তু কোনো রাগঢাক না করে পরিষ্কার বলা আছে ভেরি হাই রিস্ক, মানে খুব উচ্চ ঝুঁকি। এর সহজ মানে হলো, এখানে আপনার লাগানো আসল টাকাটাও ঝুঁকির মধ্যে থাকবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? ১, এই ফান্ডের ভ্যালু খুব দ্রুত ওঠানামা করতে পারে। ২, এখানে বিনিয়োগ করতে হলে লম্বা সময়ের জন্য ভাবতে হবে, অন্তত ৫ থেকে ৭ বছর। আর ৩, বাজারের এই ঝাঁকুনি সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, তাই এটা সবার জন্য নয়। আর সবশেষে এই কথাটা কিন্তু একদম গাঁট বেঁধে নিন, এটা সেবির নিয়ম, আর এটা প্রত্যেক বিনিয়োগকারীর জন্য খুব জরুরি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষ, তাই যে কোনো স্কিমে টাকা ঢালার আগে তার সমস্ত কাগজপত্র ভালো করে পড়ে নেবেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একদিকে রকেটের গতিতে এগোনোর সম্ভাবনা, আর অন্যদিকে ততটাই ঝুঁকি। এই দুটোকে ব্যালেন্স করাটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না? ভাবুন তো, আপনার নিজের পোর্টফোলিওতে এই ধরনের একটা ফান্ডকে কিভাবে, কতটা জায়গা দেবেন, এটাই কিন্তু ভাবার বিষয়।